এই জন্য সবচেয়ে ভয়াবহ দিনটা আমাদের কেটেছে চট্টগ্রামে, চট্টগ্রামের মানুষের সাথে। আমার জন্য একটা ভাঙা নৌকা রেডি করা হয়েছিল যে এই নৌকায় ঘুরে ঘুরে দেখব। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই এলাকার মানুষ কি এইরকম নৌকার সুবিধা এখন পাচ্ছে? না, বহু কষ্ট করে আপনার জন্য জোগাড় করা হয়েছে। আমি এও জানতে চাইলাম তাইলে তারা কি করছে? তারা সাঁতার কেটে অথবা কলা পানি, হাঁটু পানি, বুক পানি ভেঙেই তারা চলছে। আমি বললাম আমিও তাই চলবো, চলেন, ওই নৌকার আমার দরকার নেই। নৌকা যদি এরকম জনগণকে দেওয়া যেতে পারতো আমিও নৌকায় উঠতাম। আমি গেলাম, প্রথমে যে পাড়াটাই ঢুকলাম সেটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পাড়া। গিয়ে দেখলাম যে পরিবেশ খুবই খারাপ। তাদের জন্য সমবেদনা জানানো, একটু দোয়া করা এবং হাতে সামান্য কিছু যা নিয়ে গিয়েছিলাম এটা তাদের হাতে তুলে দেওয়া। এখান থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম যে এটাই কি বাঁশখালীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা? আমার সহকর্মীরা জবাব দিল না, এটা তার ফেস, বরঞ্চ রিমোট এলাকা তার চেয়েও ভয়াবহ। তো যেখানে আমি তমর পানিতে নেমে গেলাম সেখানে রিমোট এলাকা যদি তার চেয়ে ভয়াবহ হয় তাইলে কিরকম অবস্থা সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই এলাকায় কি হয়েছে? রাস্তা দিয়ে বন্যার স্রোতের মতো পানি গিয়েছে এবং যে বাসাগুলো একটু নিচু সেইগুলোর নিচতলায় পানি ঢুকেছে। কিন্তু ওখানে যে বাড়িঘর আছে সেখানে কোনো নিচতলা বলে কোনো কথা নেই, একতলাই। ওটা তার একমাত্র ঠিকানাটাই পানির নিচে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, পচে গেছে, খাবারের কোন সংকুলান নাই। এই সময় মানুষ যদি হাতে করে এক চিমটি ছেঁড়া, একটুখানি গুড়, একটুখানি নুড়িও নিয়ে গিয়ে আন্তরিকতার সাথে হাজির হয়, এটাও এই কষ্টে পড়া মানুষগুলোর জন্য একটু সান্ত্বনা যোগায়। রাজধানীর এই সমস্যাটা একদিনের বেশি টিকে নাই, একদিনের ভিতরে সলভ হয়ে গেছে। কিন্তু এই এলাকায় এক সপ্তাহ ধরে এই দুর্ভোগ ছিল, এখনো কিছুটা সেখানে আছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চল, সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, এই তিনটা অঞ্চল এই চট্টগ্রামের সাথে তারাও ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আমাদের এই নির্বাচনী এলাকার যারাই কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। এরপরই আমরা চেষ্টা করেছি, এখানে দুইটা কঠিন সংকট চলছিল, একটা গ্যাসের সংকট আর একটা পানি বা জলের সংকট। এই দুইটাই কিভাবে সমাধান করা যায়, সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আমরা দফায় দফায় বসেছি, তারা কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ একটা সমাধান হয়েছে, আরো বহু কিছু বাকি রয়ে গিয়েছে, যেটা বাকি ওটাও সমাধান করতে হবে। তবে সবাইকে আমি একটু ধৈর্য ধরার অনুরোধ জানাবো। আমরা যখন হাত দিয়েছি ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ। এতে একটু সময় লাগবে, সেই সময়টা আপনারা ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। মানুষ যখন কষ্টে থাকে তখন সে সময় বুঝে না, সে মনে করে যে এখনই আমার সমস্যার সমাধান হওয়া উচিত এবং পারলে এটাই হওয়া উচিত, কিন্তু চাইলেই সবসময় সবকিছু করা যায় না। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে পাম্পগুলো আছে সেখানেও সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? ঘাটে ঘাটে, জুড়ায় জুড়ায়, কোনায় কোনায় চুরেরা বসে আছে, এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাও, তোমাদের অসুবিধা নাই, আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেইটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চুরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চুরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইরা, একটুখানি রাস্তা
তারপরে আমাদের হকার ভাইয়েরা সেখানে দোকান বসায় রেখেছে। কেন তাদেরকে এখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে কে ওদের কাছে এগুলা বিক্রি করে? আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি যে এগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন জনগণ, আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু হাত যদি না দেন, এই বোঝা যদি আরো ভারী হয়, তাহলে একসময় বোঝা গিয়ে তাদের গাড়ে পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের সাবজেক্ট এটি নয়। আমি কার্যত দুঃখ প্রকাশ করতেই দাঁড়িয়েছিলাম যে ওই সময়টা যে আমি সাথে সাথে রেসপন্স করতে পারি নাই, পরে এসেছি, আস্তে আস্তে অনেকটা সমাধান হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই পানি চলে গেছে। কিন্তু পানি যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? কারণ নদী না, এখানে নালা নর্দমা যেগুলো আছে, ড্রেন যেগুলো আছে, অবস্থা তো যা ছিল তাই রয়ে গেছে। আমাদের লোকেরা সাময়িক কিছু কাজ করে একটু পরিষ্কার করে দিয়েছে, এটা তো সাময়িক উপশম। এর স্থায়ী সমাধান হতে হবে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। আজকের বিষয় হচ্ছে জুলাই 24। জুলাই এসেছিল এই দেশের জনগণকে খুন, গুম, হত্যা, ধর্ষণ এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। বহু রাজনীতিবিদ একসাথে জেলে ছিলাম। 24 সালের নির্বাচনের নামে যে প্রহসন হলো আমি আর দামি, সেই সময় আমরা জেলে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমরা একসাথে। নির্বাচন যখন হয়ে গেল জানুয়ারির 7 তারিখ না 4 তারিখ ভুলে গেলাম, 7 তারিখ, এই নির্বাচনের পরে সবাই আমরা একসাথে বসলাম, আমার রুমেই বসলাম। কি করা যায়? অনেকের কণ্ঠে হতাশার সুর, কিছুই হবে না, ওরা 41 সালের কথা বলেছে, ওই পর্যন্ত মেরে কুটে ওরা থাকবে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সবাই হতাশ। আমি বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাবাদী হন, শক্তিশালী হন। নেতারা জেগে থাকলে জনগণও জেগে থাকবে ইনশাআল্লাহ। আপনারা হতাশ হলে জনগণ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। আমরা তখন জানতাম না জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা অবশ্য জুলাইয়ের আগেই জেল থেকে একে একে বের হয়ে গেলাম। তবে আমার সৌভাগ্য হয়েছিল সবার চাইতে বেশি সময় জেলে থাকার। এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। আমাকে নিয়ে আগে ছাড়ে পড়ে, লম্বা সময় রাখে। আমার প্রতি দারুণ দরদ তাদের, যে তুমি বাইরে বড় কষ্ট করেছ, কয়েকদিন এখানে বিশ্রাম। আমি দেখেছি নেতৃবৃন্দ অনেক দলের ঢুকে বের হয়ে যায় 1 মাস 1.5 মাস। আমার বছর না পড়লে আমার মেয়াদ পূরণ হয় না। তারপরে আমরা সবাই বের হলাম। ওরা ধারণা করলো আমি নির্বাচন তো করেই ফেলেছি, আরো 5 বছরের বুকিং হয়ে গেছে, এখন এগুলাকে একটু ছেড়ে দেই। বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো একটা গুমট আবহাওয়া সমাজের মধ্যে তৈরি হয়েছে। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এখন তারা ওখান থেকে মাঝে মাঝে একটু বাপ সাপ দেখায়, এই চলে আসলাম। আমার গোনামতো 13 বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন 14 নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, ফিরে আসো। তোমরা যে অবলীলায় কমপক্ষে 1400 মানুষ, যেটা জাতিসংঘ বলেছে, তোমরা খুন করেছ, এই প্রত্যেকটা খুনের পাওনা তোমাদেরকে পেতে হবে।
আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের